প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে পরিবারের সাথে তোমাদের যার যার বাসায় তোমরা অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমাদের সিটি 1 পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা সিটি 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি সেটা জানি। এবং তোমরা যে বাসায় বসে প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রিপারেশন নিবে সেই কামনাও করছি এবং অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে থাকো। এটা তোমাদের প্রধান কাজ, ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা সবাই জানো যুক্তিবিদ্যা প্রথম পত্র তোমাদের হচ্ছে পত্র কোড হচ্ছে 121। আমরা পড়ছি তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় হচ্ছে টাইটেলটি বা শিরোনামটি হচ্ছে যুক্তির উপাদান এবং তোমাদের সাথে আমার 9 নম্বর ক্লাস। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আমরা কিন্তু পড়েছিলাম যে ব্যাকরণের যে বাক্য সেটা কাকে বলে বা সেটা স্বরূপটা কি, এবং সেই ব্যাকরণের বাক্যের সাথে যুক্তি বাক্যের যে পার্থক্য এবং সম্পর্ক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাছাড়াও আমরা অবধারণ, যেটাকে আমরা ইংলিশে বলছি জাজমেন্ট, সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং অবধারণের সাথে যুক্তি বাক্যের যে সম্পর্ক রয়েছে, পার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আশা করছি তোমরা সবাই সবগুলো ক্লাসই করছো, কিন্তু যারা কোনো কারণে মিস করে ফেলেছো তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখে নেবে। চলো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে স্ট্রাকচার অফ প্রপোজিশন এন্ড ফাংশন অফ কপুলা, অর্থাৎ যুক্তি বাক্যের গঠন এবং সংযোজকের ভূমিকা। তোমরা এগুলা সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেক আলোচনা করছি, তারপর আজকে একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে যুক্তি বাক্যের হচ্ছে যে গঠনটা সেটা কিরকম। তোমরা সেটা সবাই জানো, আবার আমরা একটু রিপিট করছি। যুক্তি বাক্য কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত। একটি যুক্তি বাক্যের শুরুতেই অনেক সময় পরিমাণ নির্ধারক শব্দ যেমন সকল, সব, কোনো, কিছু ইত্যাদি কিন্তু থাকতে পারে। তোমরা বইতে দেখবে যে যুক্তি বাক্যের যে বিভিন্ন উদাহরণ আছে সেগুলোতে কিন্তু সকল মানুষ নয় মরণশীল, বা এরকম কোনো মানুষ নয় অমর, এভাবে কিন্তু যুক্তি বাক্যগুলো গঠন হয়ে থাকে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বিভিন্ন পরিমাণ নির্ধারক শব্দ থাকে, কিন্তু এগুলো কিন্তু নাও থাকতে পারে। তবে একটি যদি আমরা নিরপেক্ষ যুক্তি বাক্যের কথা ধরি, সেই নিরপেক্ষ যুক্তি বাক্যে কি থাকতে হবে তোমরা সেটা সবাই জানো, আশা করি তোমরা সবাই এটা জেনেও গেছো। তাহলে কি থাকতে হবে আবারও বলছি, সেটা হচ্ছে একটি নিরপেক্ষ যুক্তি বাক্যের ক্ষেত্রে থাকতে হবে হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। আচ্ছা, তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কোনো যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বিবৃত হয় তাকে উদ্দেশ্য বলে। অর্থাৎ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন কি, সাহিত্য হয় সুন্দরের আরাধনা, এই যুক্তি বাক্যে সাহিত্য সম্পর্কে কিছু বলা হয়েছে, তাহলে এই সাহিত্যই হলো উদ্দেশ্য। এটা তোমরা সবাই জানো। আচ্ছা, 2 নম্বর দেখো, বিধেয়। কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হলো বিধেয়। অর্থাৎ বিধেয় নামক বিষয়টি উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন ধরো দেখো যে জ্ঞান হয় পূর্ণ, এখানে উদ্দেশ্য হচ্ছে কি জ্ঞান। এই পদটি সম্পর্কে পূর্ণ কথাটি বলা হয়েছে বা একটা কিছু স্বীকার করা হয়েছে, এখানে পূর্ণ কথাটি হচ্ছে বিধেয়। তাহলে যুক্তি বাক্যে কি থাকছে? উদ্দেশ্য থাকছে, বিধেয় থাকছে, এবং 3 নম্বর কি থাকছে? সংযোজক। যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। এটা সর্বদা হওয়া ক্রিয়ার বর্তমান কাল রূপে হয়ে থাকে। এটা কোনো পদ নয়, বরং উদ্দেশ্য বিধেয় পদের সম্পর্ক একটা বিধেয়ক। যেমন দেখো, বিদ্যা হয় পরম সম্পদ, তাহলে এখানে বিদ্যা এবং পরম সম্পদের মধ্যে এই যে হয় শব্দটি, সেটাই হচ্ছে সংযোজক। দেখো এখানে হয় শব্দটি বিদ্যা এবং পরম সম্পদ, যেটা হচ্ছে উদ্দেশ্য, যেটাকে আমরা বলছি বিদ্যা হচ্ছে এখানে উদ্দেশ্য এবং পরম সম্পদ এটাকে বলছি বিধেয়, এবং
এই পদ দুটির মধ্যে ব্যবহৃত হয়ে কিন্তু এই হয় শব্দ যেটা সংযোজক, এর মধ্যে একটি সদর্থক অর্থাৎ স্বীকৃতিমূলক সম্পর্ক প্রকাশ করেছে। এই হয় হলো সংযোজক। অনুরূপভাবে অস্বীকৃতিমূলক বা নয়াত্মক সম্পর্ক প্রকাশকারী শব্দ নয় দ্বারাও কিন্তু সংযোজকের কাজ করা হয়, যেমন কোনো মানুষ নয় নিখুঁত। দেখো চিত্রের মাধ্যমে আমরা একটু প্রকাশ করতে পারি উদাহরণ দিয়ে। মানুষ হয় মরণশীল, তাহলে মানুষ, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক এবং বিদায় হচ্ছে মরণশীল। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা সবাই জানো এটা। আচ্ছা, এখন আমরা দেখি যে ফাংশন অফ কপুলা ইন প্রপোজিশন। যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা কি সেটা আমরা এখন একটু দেখে নিই। যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধের মধ্যে সংযোগকারী চিহ্নকে সংযোজক বলে। কি হচ্ছে? যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধের মধ্যে সংযোগকারী চিহ্নকে সংযোজক বলে। সংযোজকের একমাত্র কাজ হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধের মধ্যে একটি সম্পর্কের সূচনা করা। সংযোজক কোনো সময় এই সম্পর্কে স্বীকার করে, আবার কোনো সময় এই সম্পর্ক কিন্তু অস্বীকার করে। সংযোজক ছাড়া উদ্দেশ্য বিধেয়কে সংযুক্ত করা যায় না। সংযোজক যুক্তিবাক্যের একটি অবিচ্ছেদ্য অংশ। সংযোজক ছাড়া কোনো বাক্যই যুক্তিবাক্য রূপে পরিচিত হয় না। যেমন ফুলটি সুগন্ধযুক্ত, এটি ব্যাকরণের একটি বাক্য, কিন্তু এটা কিন্তু যুক্তিবাক্য নয়। এর মধ্যে একটি সংযোজকের ব্যবহার করার পরে এটি যুক্তিবাক্যে পরিণত হয়। যেমন ফুলটি হয় সুগন্ধযুক্ত, এটি একটি যুক্তিবাক্য। সুতরাং দেখা যায় যে সংযোজক একটি যুক্তিবাক্যের পূর্ণাঙ্গ রূপ দান করে। তাই যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংযোজকের ভূমিকা সম্পর্কে যুক্তিবিদ জোসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেন, এর কাজ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কে একটি অবধারণের ঐক্যের অধীনে আনয়ন করা হয়েছে, যা প্রকাশ করা। বিষয় বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে স্বীকৃত হয়েছে এবং উদ্দেশ্যটি বিধেয় দ্বারা গুণান্বিত হয়েছে তাও প্রকাশ করা। চলো তাহলে এক নজরে দেখে নিই যুক্তিবাক্যে সংযোজকের যে ভূমিকা, সেটা একটু এক নজরে আমরা দেখি। সেটা হচ্ছে যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। কি বললাম আমরা? যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজকের প্রয়োজন। ফুলটি সুন্দর, এটা কিন্তু একটি বাক্য হয়েছে, কিন্তু সেটা কি যুক্তিবাক্য হয়েছে? হয়নি। যুক্তিবাক্য হওয়ার জন্য কি প্রয়োজন? একটা সংযোজক প্রয়োজন, এবং সংযোজকের দ্বারাই কিন্তু এটা যুক্তিবাক্যের যথার্থ যে আকারটি সেটি প্রকাশ পায়। তাহলে সেই আকারটা কি? একটি যুক্তিবাক্যের সাথে উদ্দেশ্য প্লাস সংযোজক প্লাস হচ্ছে বিধায় আকারে প্রকাশিত হয়। সংযোজক উল্লেখ না করলে এই আকারটা কিন্তু পাওয়া যায় না। 2 নম্বর হচ্ছে সংযোজক কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে। 3 নম্বর হচ্ছে সংযোজকের মাধ্যমে কোনো যুক্তিবাক্য সদর্থক না নয়াত্মক তা কিন্তু বোঝা যায়। মানুষ হয় মরণশীল, এখানে আমরা একটা সদর্থক পাচ্ছি। আবার যদি বলি কোনো মানুষ নয় নিখুঁত, এখানে আমরা না বোধক পাচ্ছি। তার মানে কি সংযোজকের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করা সম্ভব হচ্ছে। 4 নম্বর হচ্ছে সংযোজকের দ্বারা উদ্দেশ্য বিধেয় সীমা নির্ধারিত হয়। অর্থাৎ সংযোজকের পূর্বের অংশকে আমরা বলি উদ্দেশ্য এবং পরবর্তী অংশ বিধেয় হিসাবে ধরা হয়। 5 নম্বর হলো এটা বিবৃতিমূলক বাক্যে নিশ্চয়তা প্রদান করে। আমরা জানি যুক্তিবাক্য অবশ্যই কিন্তু বিবৃতিমূলক বাক্য হতে হবে। তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে দেখেছো যে ব্যাকরণে অনেক ধরনের বাক্য রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যকেই যুক্তিবাক্য হিসেবে ধরি। কিন্তু কখন সেটা? যখন বিবৃতিমূলক বাক্যগুলোকে যুক্তিবাক্যে রূপান্তর করা হয় তখন সেটা যুক্তি বাক্য হিসেবে ধরা হয়। সংযোগ হিসেবে হওয়া ক্রিয়া ব্যবহৃত হওয়ার কারণে একটি বাক্যে বিবৃতিমূলক বাক্য হিসেবে একটা বাক্যকে বিবৃতিমূলক বাক্য হিসেবে যথার্থভাবে কিন্তু চেনা যায়। এখন আমরা দেখে নিই সংযোজকের যে প্রকৃতিটা কি সেটা আমরা একটু দেখে নিই। যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ বা চিহ্ন দ্বারা সংযুক্ত হয় তাকে সংযোজক বলে। যেমন রফিক হয় মেধাবী ছাত্র, এই যুক্তিবাক্যে রফিক হচ্ছে উদ্দেশ্য এবং মেধাবী ছাত্র হচ্ছে বিধেয় পদ। এখানে হয় শব্দটি দ্বারা দুটি পদ সংযুক্ত হওয়ার ফলে যুক্তিবাক্যটি গঠিত হয়েছে। কাজেই হয় শব্দটি একটি সংযোজক। যুক্তিবিদ জনসন বলেন, এটা হচ্ছে একটা বন্ধন যা উদ্দেশ্য ও বিধেয়কে একটা একক সমগ্রতার মধ্যে সংযুক্ত করে। শিক্ষার্থীরা, সংযোজকের প্রকৃতি নিয়ে বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে, এবং সেই মতভেদ গুলো যখন একত্রিত করা হয় তখন 3টি প্রশ্নে আসলে উত্থাপিত হয়। যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেটার মধ্যে যে সংযোজক কি সবসময় বর্তমান কালের রূপ হবে নাকি যে কোনো কালের রূপ হবে? যদি এর উত্তর আমরা দেখি, এর উত্তরে বা এই প্রশ্নের জবাবে হ্যামিল্টন, ম্যানসেল, ফাউলার প্রমুখ যুক্তিবিদগণ বলেন যে
সংযোজক সবসময়ই বর্তমান কালসূচক চিহ্ন হবে, যেমন হয়, হই, হও, হন ইত্যাদি। কিন্তু যুক্তিবিদ মিল মনে করেন যে সংযোজক যে কোনো কালসূচক চিহ্ন হতে পারে, যেমন হয়, হবে, ছিল ইত্যাদি। এ প্রসঙ্গে আমরা বলতে পারি যে সংযোজকের কাজ হচ্ছে দুটি পদের মধ্যে সম্পর্কে বর্ণনা করা, অর্থাৎ পদ দুটির মধ্যে বর্তমানে কি সম্পর্ক আছে তা প্রকাশ করা। তাই কালের পরিবর্তনের সাথে এর কোনো যোগাযোগ নেই। সুতরাং সংযোজক সবসময় বর্তমান কালসূচক চিহ্ন হবে। এ প্রসঙ্গে যুক্তিবিদ পি.কে. রায় মন্তব্য করেন, যেহেতু সংযোজক উদ্দেশ্য বিধের মধ্যে কোনো একটা সম্পর্ক প্রকাশ করে, সেহেতু তা বিশেষ কোনো ক্রিয়ার কালকে নির্দেশ করে না। এটা বিধের প্রতি আরোপিত হতে পারে এরূপ সময়ের উপাদান থেকে মুক্ত। তাহলে কি বুঝতে পারছি যে সংযোজক সবসময় হচ্ছে বর্তমান কালসূচক হবে। যেমন যদি আমরা উদাহরণ দিই, যে হচ্ছে যদি কোনো বাক্য হচ্ছে অতীতকালে থাকে, সেটা কিন্তু আমরা বর্তমান কালে নিয়ে এসে সে যুক্তি বাক্য করতে পারি। যেমন মিস্টার এক্স বা মিস্টার ওয়াই ছিলেন একজন কবি, বা মিস্টার এক্স বা মিস্টার ওয়াই ছিলেন একজন রাজনীতিবিদ। তাহলে আমরা কিভাবে আনতে পারি যে মিস্টার এক্স এমন একজন ব্যক্তি, তিনি রাজনীতিবিদ ছিলেন। এভাবে আমরা কিন্তু বর্তমান কালে নিয়ে এসে কিন্তু এটা যুক্তি বাক্য হিসেবে করতে হবে। তার মানে এটা বর্তমান কালেই সংযোজকটা হবে। 2 নম্বরে হচ্ছে বা দ্বিতীয় প্রশ্ন যেটি করা হয়, সংযোজক কি সবসময় হা সূচক চিহ্ন হবে, নাকি হা সূচক ও না সূচক উভয় প্রকার চিহ্নই হবে? এক্ষেত্রেও কিন্তু মতভেদ রয়েছে। অনেকে বলেন সংযোজক সবসময় হা সূচক চিহ্ন হবে। তাদের মতে কোনো বাক্যে না সূচক চিহ্ন থাকলে তাকে বিধেয়ের সাথে যুক্ত করে সংযোজককে হ্যাঁ সূচক ভাবেই দেখতে হবে। যেমন রশিদ নয় সৎ। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে হয় সূচক বাক্যে এনে নেগেটিভ করতে হবে। এভাবে না বলে যদি বলা উচিত রশিদ হয় অসৎ। কিন্তু এই মতটি আদৌ গ্রহণযোগ্য নয়। না সূচক চিহ্নকে বিধের সাথে যুক্ত করলে বাক্যের অর্থের পরিবর্তন হয় না। কাজেই যখন যেটা দরকার, যখন হ্যাঁ সূচক, তখন সেটা আমরা হ্যাঁ ব্যবহার করবো, আর যখন না সূচক ব্যবহার করা দরকার, তখন সেটা আমরা না সূচক ব্যবহার করব। তৃতীয় প্রশ্ন হচ্ছে, নিশ্চয়তা চিহ্নগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে কিনা। এ ব্যাপারে কিছুটা মতবিরোধ থাকলেও বলা যায় যে সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য বিধের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা। তাই সম্পর্কের মধ্যে কতটা নিশ্চয়তা আছে তাও সংযোজক নির্দেশ করে। সুতরাং নিশ্চয়তার চিহ্নগুলো, যেমন আমরা নিশ্চয়তা চিহ্ন যেগুলো পাই, অবশ্যই, নিশ্চয়ই, সম্ভবত, হতে পারে ইত্যাদি সংযোজক রূপে গ্রহণযোগ্য হবে। যেমন লোকটি অবশ্যই বোকা, এখানে অবশ্যই চিহ্নটি হচ্ছে সংযোজক। এখানে আরো একটি প্রসঙ্গ আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সংযোজক শুধুমাত্র উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটি সম্পর্ককে প্রকাশ করে, কিন্তু উদ্দেশ্য বা বিধেয়ের অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে না। আমরা যখন বলি আকাশ হয় নীল, তখন আমরা আকাশের অস্তিত্বের কথা কিন্তু প্রকাশ করি না। আমরা শুধু আকাশ ও নীলের মধ্যে যেটা সম্পর্ক, সেটি কিন্তু প্রকাশ করি। তার উপর আলোচনা আমরা কি বলতে পারি? আলোচনা থেকে বাংলা ভাষায় যুক্তিবাক্যে হয়, হই, হও, হন, নয়, নই, নও, নন, অবশ্যই হয়, অবশ্যই নয়, হতে পারে, নাও হতে পারে ইত্যাদি চিহ্নগুলো সংযোজক রূপে ব্যবহৃত হয়। সংক্ষেপে বলতে গেলে সংযোজক সবসময় হ ধাতুর বর্তমান কালবোধক চিহ্ন হবে। সংযোজক ইতিবাচক ও নেতিবাচক যে কোনো রূপের হতে পারে এবং প্রয়োজন বোধে সংযোজকের সাথে নিশ্চয়তা সূচক চিহ্ন যুক্ত হতে পারে। শিক্ষার্থীরা, সংযোজকের প্রকৃতি নিয়ে বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য থাকলেও সবাই কিন্তু কিছু ব্যাপারে আসলে একমত, এবং আমরা সেই অনুযায়ী কিন্তু সংযোজকের প্রকৃতিগুলো, মানে প্রকৃতি সম্পর্কে মানে যে মতটা আমরা একটা ক্লাস দেখতে পারি, সেটা হচ্ছে সংযোজক হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। সংযোজক কোনো পদ নয়, তবে সংযোজক দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সংযোজক হিসাবে একটি মাত্র শব্দই ব্যবহার করা হয়। কোনো বাক্য যথার্থ যুক্তিবাক্য আকারে প্রকাশিত করতে হলে তাতে অবশ্যই সংযোজক থাকতে হবে। সংযোজক উদ্দেশ্য বিধেয় পদের মাঝখানে বসবে, অর্থাৎ সংযোজক সবসময় উদ্দেশ্য বিধেয় পদের মাঝখানে অবস্থান করে এদের মধ্যে সংযোগ স্থাপন করে। 6 নম্বর হচ্ছে, সংযোজক সবসময় হওয়া ক্রিয়া হয়ে থাকে, যেমন হয়, হন, হও, হচ্ছে, নয়, নন, নও ইত্যাদি। হওয়া দ্বারা অনেক ক্ষেত্রে অস্তিত্ব প্রকাশ পায়, যেমন আল্লাহ হন অস্তিত্বশীল, কিন্তু যুক্তিবাক্যে হওয়া দ্বারা উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় মাত্র, যেটা আমরা একটু আগে কিন্তু পড়েছি। 8 নম্বর দেখো, সংযোজক হিসাবে ব্যবহৃত হওয়া ক্রিয়াটি সর্বদা বর্তমান কালের রূপে হবে, প্রেজেন্ট টেন্স ফর্মে হবে। এই বিষয়টা নিয়ে একেবারে বিতর্কে যে নেই তা নয়, কিন্তু বেশিরভাগ যুক্তিবিজ্ঞানী হচ্ছে হওয়া ক্রিয়ার বর্তমান কালের রূপ হিসেবে
কিন্তু মেনে নিয়েছেন। শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসটি এটুকু পর্যন্ত থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা কিছুটা হলেও উপকৃত হয়েছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু বাসায় অবশ্যই স্টাডি করবে। যখন যে ক্লাসগুলো করবে সাথে সাথেই তোমাদের যে তোমরা যে বই কিনেছো সেই বইটা দেখে নেবে। তাহলে কিন্তু সাথে সাথে তোমাদের পড়াটা মাথার মধ্যে ঢুকে যাবে বা তোমরা একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি পড়াশোনা ফেলে রাখো যে না ক্লাসগুলো করি পরে একসময় বসে বই বই করে দেখবো, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু তোমরা সবই ভুলে যাবে। তাহলে যখন যেই টপিক পড়বে, যেই সাবজেক্ট যেই টপিকের উপর ক্লাস করবে সেটার সাথে সাথে সেই বইগুলো তোমরা দেখে নেবে। তো তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এবং তোমরা নিশ্চয়ই পরীক্ষা দিয়ে বুঝেছো যে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে বইয়ের। তাহলে কারণ আমাদের বহু নির্বাচনে তোমাদের প্রশ্ন আসে, সেই প্রশ্নটা তোমরা অ্যান্সার সম্পূর্ণ দিতে পারবে। আর যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, বোর্ডের কোশ্চেন গুলো আছে, সেগুলো সলভ করবে। আশা করি তোমরা সবসময় ভালো রেজাল্ট করো, এই আশা আমাদের সবসময় থাকবে এবং সবসময় থাকে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।